ছুটির দিনে সড়কে মৃত্যুর মিছিল, বেপরোয়া ওভারটেকের সময় সিলেটে দুই বাসের সংঘর্ষে ঝরল ৯ প্রাণ। বগুড়ায় পরিবহনের নিচে পিষ্ট হয়ে নিহত ৭ স্বজনের আহাজারি। ৮ জনকে বের করছি, তারা জায়গাতেই এখানে শেষ। মহাসড়কে যে আসলে বেপরোয়াভাবে যে যান চলাচল হচ্ছে, এটারই একটা খেসারত। 14 জনের চিকিৎসা চলতেছে, এর ভিতরে একজনকে আমরা আইসিইউতে শিফট করতেছি। খুব গতিতে ছিল, যার কারণে নওগাঁ দিকে যাওয়ার ফলেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাসটি একদম বগুড়া দিকে ঘুরে গেছে। আমাদের লক্ষ্য শুধু দুর্ঘটনা কমানো নয়, বরং একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক সড়ক সংস্কৃতি প্রতিষ্ঠা করাই আমাদের ঐকান্তিক ইচ্ছা। ময়মনসিংহে ট্রেনের 4 বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, দুর্ভোগে যাত্রীরা। ইঞ্জিল বাদে 4টা বগি লাইনচ্যুত হয়ে গেছে। একটা জায়গায় বারবার এই দুর্ঘটনা ঘটতেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 6 মাস না যেতেই ফ্যাসিস্টের ভাষায় কথা বলছে একটি পক্ষ, বললেন মির্জা ফখরুল। গণহত্যাকারীদের রাজনীতি করার সুযোগ দেবে না দেশের মানুষ, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে না জামাত, সরকারের বিরুদ্ধে কর্তৃত্ববাদী হয়ে ওঠার অভিযোগ। শান্তি রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান। মাদক চোরাচালানে নিত্য নতুন কৌশল, বিশেষ জ্যাকেটে ঢাকায় আনা হচ্ছে ফেন্সিডিল, চক্রের 4 জন গ্রেফতার। গাজীপুরে 49 শীর্ষ মাদক ব্যবসায়ীর তালিকা নিয়ে অভিযানে পুলিশ। মার্কিন পোশাকের বাজারে ধাক্কা খেল বাংলাদেশ, জুন পর্যন্ত 6 মাসে রফতানি আয় কমেছে 6.5%। শক্ত জায়গায় ভিয়েতনাম, দ্রুত নামছে চীনের অবস্থান। এবং দাদা দাদিকে হত্যার পর স্কুলে এলোপাতাড়ি গুলি, থাইল্যান্ডের ব্যাংককে ভয়াবহ বন্দুক হামলায় শিক্ষক শিক্ষার্থী সহ নিহত 8, অস্ত্রধারী ছাত্রের মরদেহ উদ্ধার। ছুটির দিনে সড়কে মৃত্যুর মিছিল, বেপরোয়া গতিতে ওভারটেকিং এর সময় সিলেটে দুই বাসের সংঘর্ষে ঝরল শিশুসহ 9 প্রাণ, আহত 14 জন হাসপাতালে ভর্তি। বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ে বাস, কাজের সন্ধানে সড়কের পাশে বসে থাকা শ্রমিকদের চাপা দিলে মারা যান 7 জন, আহত 14 জন সংখ্যামুক্ত নয়। দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। প্রায় 1 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। শুক্রবার সকাল 7টা 5 মিনিট ঢাকা সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণহীন গতিতে ওভারটেক করতে গিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। সিলেট থেকে ঢাকা আসছিল ইউনিক পরিবহনের বাস, অন্যদিকে সিলেটে যাচ্ছিল বেঙ্গল স্লিপার কোচ। ওসমানীনগরের কাশিকাপন এলাকায় বেঙ্গল পরিবহনের বাসটি সামনে থাকা পিকআপ ভ্যান ওভারটেক করতে গিয়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের 7 যাত্রী মারা যান। আহত 16 জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শিশুসহ আরও 2 জন মারা যায়। মহাসড়কে যে আসলে বেপরোয়াভাবে যে যান চলাচল হচ্ছে, এটারই একটা খেসারত। 14 জনের চিকিৎসা চলতেছে, এর ভিতরে একজনকে আমরা আইসিইউতে শিফট করতেছি, আর একজনের আইয়ের ইমার্জেন্সি অপারেশন চলতেছে। এদিকে ঢাকা থেকে নওগাঁ যাওয়ার পথে বগুড়ার এরুলিয়া বাজারে শাহ ফতে আলী বাস একটি মোটরসাইকেল চাপা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক পিলারে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে কাজের সন্ধানে থাকা 25 থেকে 30 জন শ্রমিককে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই 3 জন নিহত হন। আহত 18 জনকে নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে আরও 4 জন মারা যান। ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক। হঠাৎ করে গাড়িটা তার নিয়ন্ত্রণ হারিয়ে আপনার ওই পোলের সঙ্গে প্রথমে ধাক্কা লাগে। খুব গতিতে ছিল, যার কারণে নওগাঁ দিকে যাওয়ার ফলেও বাসটি একদম বগুড়া দিকে ঘুরে গেছে। কাঁচা রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। তারা যদি আমাদের লিখিত অভিযোগ দেয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি আইন অনুযায়ী যেটা আছে সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। দুর্ঘটনার পরপরই স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে এরুলিয়া বাজারে স্পিড ব্রেকারের কাজ শুরু হওয়ায় 4.5 ঘন্টা পর অবরোধ তুলে নেন স্থানীয়রা। নিহত 7 জনের প্রত্যেককে 25,000 টাকা করে এবং আহতদের 15,000 টাকার অনুদান দেওয়ার ঘোষণা জেলা প্রশাসকের। সরকারিভাবে আপাতত 25,000 টাকা করে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে দেওয়ার পরিকল্পনা করেছি। দুর্ঘটনার কারণ জানতে 3 সদস্যের তদন্ত কমিটিকে আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।
এই মুহূর্তে সিলেটের ওসমানী নগরে আছেন সহকর্মী অপু বণিক, সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, দেখুন, আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে উসমানীনগর থানার ৬ নম্বর ওয়ার্ডের যে ইউনিয়ন, যে ৬ নং ইউনিয়নের ১ নম্বর যে ওয়ার্ড কাশিকাপন, সেইখানটাতে আসলে অবস্থান করছি। আজকে সকাল ঠিক ৭:১০ ঘটিকার সময় মূলত আসলে আজকের এই মর্মান্তিক যে দুর্ঘটনাটি, সেই দুর্ঘটনাটি কিন্তু এই জায়গাটাতেই ঘটে। এখন দেখতে পাচ্ছেন এখানে বেঙ্গলের যে গাড়িটি রয়েছে, দুর্ঘটনা কবলিত যে গাড়িটি, সেটি কিন্তু এখানে অবস্থান করছে এবং ঠিক বাদিকের যে অংশটুকু, সেই অংশটুকুতেও আসলে ইউনিকের যে পরিবহনটি ছিল সিলেট থেকে ঢাকাগামী মুখে যাত্রা করেছিল যাত্রীদেরকে নিয়ে ভোর থেকেই, এবং এই বেঙ্গল পরিবহনের বাসটি কিন্তু ঢাকা থেকে সিলেটের দিকে ঢোকার চেষ্টার সময়ই কিন্তু আসলে মূলত ওভারটেকিং এর কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। এখানকার স্থানীয় যারা লোকজন ছিল তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি বলছিলেন হঠাৎ করে বিকট একটি শব্দে আসলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে, এবং তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে ঘটনাস্থলেই কিন্তু প্রচুর আহত হয়, এবং এখানকার প্রশাসন, ফায়ার সার্ভিসের যে ইউনিট, তারা কিন্তু সাথে সাথে উদ্ধার তৎপরতার অভিযান কিন্তু চালানোর পরেই এখানে 7 জন আসলে ঘটনাস্থলে মারা যান। পরবর্তীতে আহতদের সাথে সকলকেই কিন্তু উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানে আসলে 4 বছরের এক শিশু, সেও কিন্তু মারা যায়, এবং 17 বছরের আরেকজন যুবক, সেও কিন্তু মারা গিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দিকে যে বাসটি ছিল সেটি হচ্ছে বেঙ্গল পরিবহনের বাস, এবং যেটি আসলে বেশি হতাহতের ঘটনা ঘটেছে সেটি হচ্ছে ইউনিক পরিবহনের যে বাসটি রয়েছে, সেটি কিন্তু আসলে আমরা একটু স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন আসলে কিভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে এই ইউনিক পরিবহনের এই বাসটি। মূলত আসলে ডান দিক থেকে আসলে এই যে প্রবল বেগে যে বেঙ্গলের যে বাসটি এসেছে একদম দুমড়ে মুচড়ে গিয়ে দেখতেই পাচ্ছেন একদম জরাজীর্ণ অবস্থায় রয়েছে, এবং ফায়ার সার্ভিসের এখানকার যে ইউনিট রয়েছে তারা কিন্তু এটা উদ্ধার করেই মূলত আসলে এখানে কিন্তু দাঁড় করিয়ে রাখা হয়েছে। উপরের যে অংশটি, সেই অংশটি কিন্তু একদম দুমড়ে মুচড়ে গিয়েছে। তবে সবশেষ যদি আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, এখানে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের পরিচালক যিনি রয়েছেন ওমন রাশেদ মনির, ব্রিগেডিয়ার জেনারেল, তিনি আমাদেরকে যেমন জানিয়েছেন মূলত 7 জন মারা যাওয়ার পরে পরবর্তীতে আরো 2 জন কিন্তু মারা গিয়েছে, এবং আসলে পর্যায়ক্রমে আহতদের কিন্তু যথেষ্ট পরিমাণ চিকিৎসা সেবা কিন্তু দেওয়া হচ্ছে। তো এই ছিল উসমানীনগরে ঘটে যাওয়া সকালবেলার 2টি বাসের মুখোমুখি সংঘর্ষের একদম সর্বশেষ খবর আমার কাছ থেকে। সিলেটের সড়ক দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী অপু বণিক। এদিকে 4 ঘন্টার বেশি পেরিয়ে গেলেও ময়মনসিংহে কমিউটার ট্রেনের লাইনচ্যুত 4টি বগি এখনও উদ্ধার করা যায়নি। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকালে গফরগাঁও রেল স্টেশনের কাছে শিবগঞ্জ রেল ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। স্টেশন মাস্টার জানান, গফরগাঁও স্টেশনে প্রবেশের ঠিক আগ মুহূর্তে বিকট শব্দে ইঞ্জিনের পেছনের বগিগুলো লাইনচ্যুত হয়। এতে বিপাকে পড়েন শত শত যাত্রী। পরে ট্রেনের বাকি 7টি বগি দিয়ে যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়। এছাড়া ঢাকা ময়মনসিংহ রুটের অন্য ট্রেনগুলো ভৈরব হয়ে বিকল্প পথে চলাচল করছে। এরই মধ্যে রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু করেছে। বিকট শব্দ হয়েছে, পরে মানুষ যাত্রীরা বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে, ফালাফালি করে আছে। পরে বিষয় থেকে নামে আসে কি ইঞ্জিন বাদে 4টা বগি লাইনচ্যুত হয়ে গেছে। পাথর না থাকার কারণে এই লাইনচ্যুত হয়। আর তারা দেখি প্রতিদিনই কাজ করে, কিন্তু লাইনের যে পিনগুলান আছে সেই পিনগুলান সঠিকভাবে না থাকার কারণে এই লাইনগুলান লাইনচ্যুত হয়। এই রুটে যাতায়াত করা অনেক কঠিন, মানে কিছুদিন পর পর এই রুটে অনেক দুর্ঘটনা ঘটে রেল লাইনে। এই জায়গায় 3বার হয়েছে, আমরা তো আর্জেন্ট জরুরি কাজে তো দেশে যাইতেছি। একটা জায়গায় বারবার এই দুর্ঘটনা ঘটতেছে, একটা জায়গায় এইটুক সরকার নজর দিয়ে দেখতেছে না। এই মুহূর্তে ময়মনসিংহে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন ময়মনসিংহের গফরগাঁওয়ে 4টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার 4 ঘন্টা পর ঢাকা থেকে একটি এবং ময়মনসিংহ থেকে আরেকটি উদ্ধারকারী রিলিফ ট্রেন কিন্তু এসে ঘটনাস্থলে এসে ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু করেছে।
চলছে আমরা যেটি দেখতে পাচ্ছি এবং তারা এই উদ্ধারকারী যে ট্রেনটি সেটি এই লাইনচ্যুত বগি উদ্ধারের পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেল লাইনও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই রেল লাইনটিও তারা মেরামত করছেন। এবং আমি একটু জানিয়ে রাখি যে সকাল 9:15টার দিকে এই শিবগঞ্জ রেল ক্রসিং পার হওয়ার পর গফরগাঁও রেল স্টেশনের প্রবেশের মুহূর্তে কিন্তু হঠাৎ বিকট শব্দে এখানে পরপর 4টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। পাওয়ার কাট সহ 4টি বগির 16টি চাকা কিন্তু লাইনচ্যুত হয় এবং এই অল্পের জন্য কিন্তু বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও কিন্তু বিপাকে পড়েন শত শত যাত্রীরা এবং এখানে যারা যাত্রী এবং স্থানীয়রা বলছেন যে এই একই জায়গায় প্রায় বেশ কয়েকবার কিছুদিন পরপরই আসলে লাইনচ্যুতির ঘটনা ঘটে এবং এই রেলপথ মেরামত আসলে ঠিকভাবে করা হয় কিনা এটি আসলে তারা প্রশ্ন তুলেছেন এবং তারা এতে ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যাত্রী যারা ছিলেন দুর্ঘটনা কবলিত ট্রেনের যাত্রী তাদের দুর্ভোগ কমাতে কিন্তু প্রায় 3.25 ঘন্টা পর ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের সঙ্গে কিন্তু সমন্বয় করা হয় এবং দুর্ঘটনা কবলিত ট্রেনে লাইনচ্যুত 4টি বগি বাদ দিয়ে বাকি 7টি বগিতে এবং অপর ট্রেনের যাত্রীদের স্থানান্তর করে গন্তব্যে পাঠানো হয়। এছাড়াও এই ঢাকা ময়মনসিংহ রুটে কিন্তু যেসব অন্য ট্রেন চলাচল করছিল সেগুলো বিকল্প পথ হতে বৈরূপ হয়ে বিকল্প পথে চলাচল করছে। এখানে আমি কথা বলেছিলাম ময়মনসিংহ রেলওয়ের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী নাজবুল হাসানের সঙ্গে। তিনি যেটি বলছেন যে আসলে এই ট্রেনটি কী কারণে লাইনচ্যুত হয়েছে তা খুঁজে অনুসন্ধান করতে আসলে তাদের যে তদন্ত কমিটি সেটি কাজ শুরু করেছে এবং এই ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন এবং ময়মনসিংহ থেকে আরও একটি রিলিফ ট্রেন এখানে এসে উদ্ধার কাজ শুরু করেন। তারা যেটি বলছেন যে আরও কয়েক ঘন্টা আসলে লাগতে পারে, কারণ এখানে যেভাবে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে খুবই বাজেভাবে লাইনচ্যুত হয়েছে এবং একাধিক বগি কিন্তু হেলে গেছে এবং রেল লাইন ছাড়িয়ে এক পাশ হেলে গেছে। এছাড়াও এই রেল লাইনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর যে ক্ষতিগ্রস্ত রেল লাইন রয়েছে সেই রেল লাইনটি মেরামতের পর আসলে এই ঢাকা ময়মনসিংহ রেলপথটি আসলে চালু করা হবে। তবে কতক্ষণ নাগাদ এটি সম্পন্ন হবে সেটি তারা বলতে পারছেন না। তারা বলছেন যে কয়েক ঘন্টা বিলম্ব হতে পারে। এতে করে যে ঘুরে যাওয়ার কারণে বৈরব রেলপথ হয়ে গন্তব্যে পৌঁছানোর কারণে যারা যাত্রী রয়েছে তাদের কিছুটা বিলম্বে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু এতে করে বিপাকে পড়েছেন। যেহেতু এখনও পর্যন্ত প্রায় 5 ঘন্টা হতে চললো এই ট্রেনটি উদ্ধারে যে বগি উদ্ধারে আসলে কাজ শুরু করেছেন। তারা বলছেন যে এই ঢাকা থেকে যে রিলিফ ইঞ্জিন রয়েছে সেটি দ্রুত সময়ের মধ্যে কাজ করে এই বগিটি উদ্ধারের পর রেললাইন মেরামতের পর এই ঢাকা ময়মনসিংহ রেলপথ আসলে সচল করা হবে। তো এই ছিল ময়মনসিংহের গফরগাঁও থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। ময়মনসিংহ থেকে রেলপথে সড়ক দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী ওবায়দুল হক। এবার অন্য প্রসঙ্গ। 4-5 মাস না যেতেই ফ্যাসিস্টের ভাষায় কথা বলছেন বিরোধীরা, যা গণতন্ত্রের সঙ্গে যায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অসহিষ্ণুতা নিয়ে গণতন্ত্র টেকসই করা যায় না। জুলাই সনদ সহ যে কোনো বিষয় নিয়ে সংসদে আলোচনা করা যায়। টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সেমিনারে এ কথা বলেন তিনি। এ সময় নির্ভয়ে সত্য প্রকাশে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদক ও সংবাদ প্রধানদের প্ল্যাটফর্ম টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আয়োজনে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের শীর্ষক সেমিনার শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে তুলে ধরা হয় সম্পাদকীয় স্বাধীনতার পূর্ণ নিশ্চয়তা সহ 10 দফা নীতিগত প্রস্তাব। টেলিভিশনের নীতি নির্ধারকরা বলেন, গণতন্ত্র ও গণমাধ্যম একে অন্যের পরিপূরক। নির্ভয়ে সত্য তুলে ধরা, ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করাই টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের প্রকৃত শক্তি। কোনো রাজনৈতিক, প্রশাসনিক বা বাণিজ্যিক চাপের বাইরে থেকে সংবাদ মাধ্যম যেন জনস্বার্থে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই পরিবেশ রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। গণমাধ্যম হলো গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। রেললাইনের দুটি লাইন যেমন একসঙ্গে সমানতালে চললে একটি ট্রেনকে নিরাপদে সঠিক গন্তব্যে পৌঁছে দেয়, তেমনি গণতন্ত্র এবং গণমাধ্যমও পারস্পরিক সহযোগিতা ও নির্ভরশীলতার মাধ্যমে একটি রাষ্ট্রকে সুশাসন, ন্যায় বিচার, উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমানে গণমাধ্যমের উপর কোনো গোয়েন্দা চাপ নেই। টেকসই ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকার দৃঢ় প্রত্যয়ী। সরকার, মালিক পক্ষ আর বিজ্ঞাপনদাতা
ফলে এই জায়গাটাতে যদি আমরা স্ট্রাকচার ঠিক করে ফেলতে পারি তখন এর সবচেয়ে চূড়ান্ত ফলাফলটা পাবেন। আপনারা যেটা আকাঙ্ক্ষা করেন সেটাই কিন্তু আপনারা পাবেন। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই যে এই মুহূর্ত পর্যন্ত সরকারকে চোখে চোখে রাখা আর নির্ভয়ে সত্য তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন স্থানীয় সরকার মন্ত্রী। আমরা সবাই চাই যে আমরা একটা চমৎকার একটা গণমাধ্যম থাকবে, সেই গণমাধ্যমের মধ্য দিয়ে আলোচনা সমালোচনা সবকিছু হবে। এখন কেউ তো আপনাকে তুলে নিয়ে যাবে না, বায়না ঘরে দিয়ে দেবে না। রাইট দ্য ট্রুথ। বিরোধী দলের সাম্প্রতিক বক্তব্য কতটা গণতান্ত্রিক সে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। 5 মাসও হয়নি এই সরকারের, এখনই বলছি যে সরকার ব্যর্থ। এটাকে আপনি গণতন্ত্রের কোন জায়গায় ফেলবেন? রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন, জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টেই সমাধান করা যায়। গ্যাসের সংকট বিএনপি সরকারের তৈরি নয় দাবি করে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে সবসময় ধ্বংসস্তূপের ওপর সরকারের দায়িত্ব নিতে হয়েছে। টেকসই গণতন্ত্রের জন্য তো আপনার যে সমস্ত দেশগুলোতে গণতন্ত্র আছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশের মানুষ গণহত্যাকারীদের রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। আইনমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী কারাগারে যাওয়া ছাড়া আর কোনো সুযোগ নেই। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় তিনি বলেন, বিশেষ কোনো আদালত নয়, প্রচলিত আইনে বিচার হবে দণ্ডিত পলাতক শেখ হাসিনার। গত 17 বছরের সহ এই জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যতজনকে হত্যা করেছেন তার বিচারের মুখোমুখি আপনাকে হতেই হবে। বাংলাদেশে কোনো ক্যাঙ্গারু কোর্ট করবো না, কোনো বিশেষ আদালত করবো না। বাংলাদেশের প্রচলিত আইনেই ইনশাআল্লাহ বিচার হবে এবং যদি প্রমাণিত হয় ফাঁসির কাষ্ঠেও চড়তে হবে। শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী কারাগারে যাওয়া ছাড়া অন্য কোনো সুযোগ নেই বলে মনে করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহের শৈলকুপায় বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারের স্মরণ সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। উনি বাংলাদেশে আসবেন, বাংলাদেশে ঢুকবেন, আর আমি ফুলের মালা নিয়ে যে দাঁড়িয়ে থাকব, এই আশা করাটা মনে হয় একটু বেশি হয়ে যায়। আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যাক। এদিকে কক্সবাজারে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো সুযোগ দেবে না দেশের মানুষ। তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা, এগুলো বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে অভিযোগও দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। রোহিঙ্গা ক্যাম্পে মানব পাচার সহ অন্যান্য অপকর্ম ঠেকাতে সেনা ক্যাম্প বসানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওমর ফারুক, সময় সংবাদ। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলেন তিনি। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হোক, দেশের মানুষ এমনটাই চায় বলে মন্তব্য করে জামাত আমির। বলেন, এখনই আওয়ামী লীগ রাজনীতিতে আসুক, এটা জনগণ চায় না। কারণ এই দেশের রাজনীতি হত্যা করেছে দলটি, কায়েম করেছিল সন্ত্রাসের রাজত্ব। দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু সরকারি দলের। দায়িত্বশীল ভূমিকা তাদেরকেই সবচেয়ে বেশি পালন করতে হবে। এই দিক থেকেই সর্বকালের সর্বযুগের সব সময় ভায়োলেশন হয়, শুরু হয় এখান থেকে। তো এই জায়গাটা সরকারি দল যতটা আন্তরিকার সাথে সামাল দিবে, বাংলাদেশ তত সুন্দরভাবে চলবে। সরকার কেন তাকে নিজ দায়িত্বে ফিরিয়ে আনতে পারছে না, বরঞ্চ তিনি কেন বলছেন যে আমি ঢুকে যাব? তো এটা সরকার ভালো বলতে পারবে। তাকে সরকারের নিজ দায়িত্বেই আনা উচিত এবং তাকে তার উপরে যে রায় হয়েছে, আরো যে বিচারিক প্রক্রিয়া অপেক্ষমান আছে, সেগুলা তাকে ফেস করতে দেওয়া উচিত। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে আগ্রহী নয় জামাত। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার
কর্তৃত্ববাদী হয়ে উঠছে বলে অভিযোগ তার। শিক্ষাঙ্গনগুলোতে সংঘাতের ঘটনায় ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা জামায়াতের সেক্রেটারির। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংসদ সদস্যদের ভোটে আগামী 20 আগস্ট নির্বাচিত হবেন রাষ্ট্রের নতুন অভিভাবক। এর আগে হবে মনোনয়নপত্র দাখিল, বাছাই ও চূড়ান্তকরণ। মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13 আগস্ট 2026। প্রধান বিরোধী দল হিসেবে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনীত করার সুযোগ থাকলেও নানা কারণে কাউকে মনোনয়ন দিতে আগ্রহী নয় জামায়াত। সময় সংবাদের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। একটা অপোজিশন থাকার পরও যখন সরকারি দল মেজরিটি যাদের ভোটে প্রেসিডেন্ট হবে তারা যদি ফিল না করে যে না আমরা অপোজিশনের সাথে একটু কথা বলি, তো একেবারে যেচে পড়ে আর যে আমরা জানি যে আমাদের দেওয়া প্রার্থী এখানে জিতবে না, তো ইচ্ছে করে অপমানিত হওয়ার জন্য, আমাদের পরাজিত হওয়ার জন্য আরেকটা নির্বাচনের জন্য এত আগ্রহ দেখানোর মধ্যে আমরা খুব একটা কিছু সৌন্দর্য গণতন্ত্রের আছে বলে সমীচীন মনে করি না। যে যদি ওনারা আলোচনা করতেন যে আসেন সবাই মিলেঝিলে একটা প্রার্থী দিই, যদি বলতেন, তো সে যদি তো হয়নি, যদি তো নদীতে চলে গেছে, নিজেরাই তো নিয়ে গেছে প্রথমে স্ট্যান্ডিং কমিটি, পরে নিয়ে গেছে প্রাইম মিনিস্টারের কাছে। দলটির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, শিক্ষাঙ্গন থেকে জাতীয় রাজনীতি সব জায়গায় প্রকাশ পাচ্ছে কর্তৃত্ববাদী চরিত্র। রাষ্ট্র সংস্কার না হওয়ায় ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা মিয়া গোলাম পরোয়ারের। আমরা আশা করেছিলাম যে অন্তত ক্যাম্পাসের ছাত্রদের হোক বা রাজনীতির মাঠে মূল রাজনৈতিক দলে দলে হোক, অন্তত ফিজিক্যাল মারামারি, হামলা, আক্রমণ, আহত, ব্যাড কালচার থেকে হয়তো নতুন বাংলাদেশে আর আমরা যাবো না। এমনি রাজনৈতিক বিতর্ক হবে, রাস্তাঘাটে হবে, পার্লামেন্টে হবে, বক্তৃতায় হবে, গায়ে হাত দেওয়ার রাজনীতি হয়তো এই শেষ হয়ে গেল মনে হয়, যেটা আগে হয়েছে। কিন্তু আবার তো ওনারা স্টার্ট করেছে ভিন্ন মত, দমন পীড়ন, দলীয়করণ মুক্ত, এটা হতে গেলে ওই সাংবিধানিক পরিবর্তন প্রয়োজন। এই জন্য রাজনীতিতে সহ অবস্থানের এই সৌন্দর্য রাখতে গেলে আমাদেরকে মূল গোড়ায় ফিরে আসতে হবে, যে আমাদের রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করতে হবে। গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্র কাঠামোর সংস্কার সহ রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত হবে বলেও জানান জামায়াত সেক্রেটারি। ওনারা আরেকটা হাসিনা হয়তো তৈরি হতে চান, তো এই কারণে ওনারা গণভোট আর মানেন না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক। প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, এই সরকারের কিছু হলে সবচেয়ে বেশি বিপদে পড়বে সচিবালয় ঘেরাও করতে যাওয়া ব্যক্তিরা। সরকারি প্রতিষ্ঠানগুলোতে জনগণের হয়রানির কথা উল্লেখ করে কর্মচারীদের বেতন ন্যূনতম 20,000, মন্ত্রীদের 10 লাখ, এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও এই মাসের শেষে প্রবাসী কার্ড দেওয়ার কথাও জানান তিনি। যারা এই বাংলাদেশকে নরকে পরিণত করে এই জাহান্নাম আমাদেরকে দেখিয়েছিল, তারা বলে যে তারা রাজনীতিতে ফিরবে, দেশে আসবে। এই আওয়ামী মাফিয়া গোষ্ঠীর প্রশ্নে আমাদেরকে এক এবং অভিন্ন থাকতে হবে, আমাদেরকে আপোষহীন থাকতে হবে। সিভিল কু, মিলিটারি কু করার জন্য, এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অনেকে আসতে পারে, সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। ছুটির দিনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের ভিড়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী, সরাসরি যাচ্ছি তার কাছে। থেকে আসলে এখানে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ছুটে এসেছেন, যদিও আসলে কর্তৃপক্ষ জানাচ্ছেন বেলা 3টায়, বিকেল 3টায় আসলে দরজা খোলা হবে জাদুঘরের। তবে অনলাইন এবং যে তথ্যটি তারা আগে জানিয়েছিলেন যে ছুটির দিনে আসলে 2টায় দরজা খোলার কথা, যদিও সেই তথ্যটিও আসলে অনেকে জানেন না বলে সকাল থেকেই দূর দূরান্ত থেকে অনেকেই এসে ভিড় করছেন এবং প্রচণ্ড গরমের মধ্যে আসলে তারা বারবার দরজায় কর্তৃপক্ষকে অনুরোধও করছেন অনেকে, যাতে করে আসলে দরজা খুলে দেওয়া হয়। কেননা আসলে বিভিন্ন জায়গা থেকে, নিজে অনেক দূর থেকে এই জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে, যেহেতু জুলাই অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত এই জায়গাটি এবং সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু এখানে, তার জন্য আসলে বিভিন্ন জায়গা থেকে অনেক উৎসাহ এবং আগ্রহ নিয়ে অনেকেই ভিড় করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে অনেক লম্বা লাইন ধরে অনেকক্ষণ ধরে অনেকে ভিড় করছেন এবং অপেক্ষা করছেন। কিন্তু যেহেতু আসলে এই তথ্যটি অনেকের কাছে নেই যে সঠিক কোন সময় দরজা খোলা হবে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে, তার জন্য আসলে অনেকেই ভোগান্তিতে পড়েছেন বলে আমাদেরকে অভিযোগ করেছেন।
এমনকি অনেকে আসলে স্লোগানও দিচ্ছেন যাতে করে দ্রুত দরজা খুলে দেওয়া হয়। একই সঙ্গে টিকিট নিয়েও কিছুটা অভিযোগ আমরা দেখেছি। তবে যারা এসেছেন তারা জানাচ্ছেন যে জুলাই অভ্যুত্থানকে ঘিরে যেহেতু এই জাদুঘরটি অনেকটা স্মৃতি বিজড়িত এবং ইতিহাসের সাক্ষী হয়ে আছে, সেই ইতিহাসের সাক্ষী হতে এবং নিজের চোখে নিজের উত্তর প্রজন্মকে জানাতেও আসলে তারা এখানে এসে ভিড় করেছেন। আমরা আসলে কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি, তারা যেটি নর্মাল সাধারণ দিনগুলোতে যেখানে 11টা থেকে খোলার কথা রয়েছিল এবং 6টায় বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু ছুটির দিনে শুক্রবারে আসলে বেলা 3টায় খুলে সন্ধ্যা 6:30টায় এটি বন্ধ হবে এবং সেই তথ্যটি আসলে সকলের মাঝে আরও বেশি করে যাতে যায় সেই চেষ্টাটি আসলে করছেন এবং দর্শনার্থীরাও সেই অনুরোধটি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে সবশেষ। বিএসএফ তবে বিজিবির বাধায় ব্যর্থ হয়েছে। বিজিবি জানায় ভোর 4টার দিকে ভারত থেকে কাঁটাতারের সীমান্ত এলাকার এপারে গাংনী উপজেলার ধলা বিওপি এলাকায় বেশ কয়েকজন আসতে তাদের বাধা দেয় বিজিবি। পরে তারা ভারতীয় ভূখণ্ডে অবস্থান নেয়। অনুপ্রবেশকারীদের মধ্যে 4 জন পুরুষ ও 1 জন নারী রয়েছেন। সীমান্তের বাংলাদেশ অংশে ধলা বিজিবি বিওপি ও ভারত অংশে বারৈপোতা বিএসএফ ক্যাম্প অবস্থিত। প্রযুক্তি নির্ভর সড়ক ব্যবস্থাপনা ও সড়কে নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে শুধু সড়ক দুর্ঘটনা কমছেই না, নিরাপদ ও মানবিক সড়ক সংস্কৃতি গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। রাজধানীতে নিরাপদ সড়ক চাই এর মহাসমাবেশে এই কথা বলেন তিনি। এ সময় সংস্কৃতি মন্ত্রী জানান, সরকার সবাইকে নিয়ে নিরাপদ সড়ক গড়ে তুলতে কাজ করছে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুক্রবার অনুষ্ঠিত হল নিরাপদ সড়ক চাই নিশ্চার 11তম মহাসমাবেশ। শারীরিক অসুস্থতা নিয়েই সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বক্তব্যে নিরাপদ সড়কের জন্য এই ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান তিনি। আমি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। দেশবাসীর কাছে আমার জন্য আন্তরিক দোয়া কামনা করছি। আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়ন ভূমিকা রাখবেন। এ সময় নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে সরকারের জাতীয় কর্মপরিকল্পনা ও 12 দফা সুপারিশ তুলে ধরেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী। জানান, সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সব স্টেক হোল্ডারদেরকেও। প্রযুক্তি নির্ভর সড়ক ব্যবস্থাপনা, তথ্য ভিত্তিক পরিকল্পনা এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মাধ্যমে সড়ক নিরাপত্তাকে আরো কার্যকর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের লক্ষ্য শুধু দুর্ঘটনা কমানো নয়, বরং একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক সড়ক সংস্কৃতি প্রতিষ্ঠা করাই আমাদের ঐকান্তিক ইচ্ছা। অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী বলেন, নিরাপদ সড়কের দাবি কোনো ব্যক্তির নয়, এটি দেশের মানুষের সামগ্রিক নিরাপত্তার দাবি। সরকার সবাইকে নিয়ে নিরাপদ সড়ক গড়ে তুলতে কাজ করছে বলেও জানান তিনি। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং যাতায়াত ব্যবস্থা, এই কয়টা হচ্ছে আমাদের সংবিধানে স্বীকৃত মৌলিক মানবাধিকার। এই মানবাধিকারের প্রশ্নে যেন কাউকে আন্দোলন করতে না হয়, এ দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র কাঠামো সেভাবে আমরা নির্মাণ করার চেষ্টা করে যাচ্ছি। সরকারের সহযোগী হয়ে একসঙ্গে কাজ করে সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনার প্রত্যাশার কথা জানান উপস্থিত অন্যান্য অতিথিরা। আমরা যখন নিরাপদ সড়ক শুরু করি। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। ফুটপাত দখলের চিত্র রাজধানীতে নতুন কিছু নয়, তবে এখন আর ফুটপাত নয়, দখলের শিকার মূল সড়কের অর্থে কি। কোথাও অস্থায়ী দোকান, কোথাও রিক্সা গ্যারেজ, কোথাও আবার পরিবহনের স্ট্যান্ড। এতে সড়ক সংকুচিত হয়ে রাজধানীতে বেড়েই চলেছে যানজটের ভোগান্তি, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে জ্বালানি ও অর্থের অপচয়। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা সমাধানে শুধু উচ্ছেদ নয়, প্রয়োজন সমন্বিত পরিকল্পনার মাধ্যমে স্থায়ী সমাধান। রিমু সিদ্দিকের রিপোর্ট। 30 ফুট প্রশস্ত এই সড়কের প্রায় 15 ফুটেই দখল হয়ে গেছে।
রাজধানী ফুটপাত হারিয়েছে অনেক আগেই, এখন দখল হয়ে যাচ্ছে মূল সড়কের বড় অংশ। মূল সড়কের কোথাও অস্থায়ী দোকান, কোথাও রিকশার গ্যারেজ, কোথাও আবার পরিবহন স্ট্যান্ড ও অবৈধ পার্কিং। সড়ক দখলের আরেক বাস্তবতা যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রাখা, ফলে সংকুচিত হচ্ছে যান চলাচলের পথ। ফুটপাতের গণ্ডি পেরিয়ে এখন অবৈধ দখলের থাবা পড়েছে মূল সড়কে। দখল হয়ে যাচ্ছে মূল সড়কের অর্ধেকেই। সরকার যদি একটা নিজের তো জায়গা ঘুরে দেয় তাহলে সব আকারে এখানে যাইব। হকার কাট করে দেওয়া হবে বলছিল, এখন পর্যন্ত কার্যকারিতা আসেনি। ফার্মগেট, মোহাম্মদপুর, মিরপুর, মহাখালী, গুলিস্তান, মতিঝিল সহ রাজধানীর বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকার চিত্র প্রায় একই। বাড়ছে যানজট, চরম মাত্রায় পৌঁছাচ্ছে ভোগান্তি, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে জ্বালানি ও অর্থের অপচয়। রাস্তার মধ্যে যদি বাসের পার্কিং থাকে, বিভিন্ন মোটরসাইকেলের পার্কিং থাকে, তাহলে কিন্তু জ্যাম লেগেই থাকবে। 3 লাইন 4 লাইন করে বাসটি রাখা দেয়, রাখা দেওয়ার পরে গাড়ি ঘোড়া যেতে পারে না। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বলছে, ঢাকার যানজটে বছরে প্রায় 37,000 থেকে 55,000 কোটি টাকা আর্থিক ক্ষতি হয়। যানবাহনের গড় গতি নেমেছে ঘন্টায় মাত্র 5 কিলোমিটার। তারা ফেরত আসছে, এর ফলে দুটো সমস্যা, একটা হচ্ছে আমার যানজট তো বেড়ে যাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে হকারদের এই ব্যবস্থাপনা কখনই হয়তো সম্ভব হবে না, কারণ তারা বুঝে গেছে যে ব্যবস্থাগুলো বা অভিযানগুলো হয় সেটা সাময়িক। দ্রুত এই সমস্যা সমাধান করে নগরীর বাসযোগ্যতা ফেরানোর আশ্বাস ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকের। ফুটপাতকে ব্যবহার করে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, আমাদের কাছে তারা স্বীকারও করেছে, যেই কারণে আমরা তাদের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, ওদেরকে ওই রেজিস্ট্রেশন ফিজ অ্যান্ড আদার্স এইটার ব্যাপারে অ্যাপ্রুভ হয়ে আসার পরেই আমরা সেটা দেয়া শুরু করব। তাদেরকে আমরা একটা সিস্টেমে আনতে চাই। তিলোত্তমা ঢাকার প্রাণ ফেরাতে কার্যকর উদ্যোগ কবে নেবে কর্তৃপক্ষ? অপেক্ষার সেই প্রহর ফুরায় না নগরবাসীর। ফুটপাত পথচারীর জন্য, সড়ক যানবাহনের জন্য এই মৌলিক ব্যবস্থাপনা কার্যকরভাবে নিশ্চিত করা গেলে রাজধানীর দীর্ঘদিনের যানজট ও জনভোগান্তি অনেকটাই কমে আসবে প্রত্যাশা নগরবাসীর। রিমো সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। বিদেশে উচ্চশিক্ষা নিয়ে যেন দেশেই ফিরে আসে এমন পরিবেশ তৈরির চেষ্টা করছে সরকার। দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে ফ্যাটক্যাব আয়োজিত আন্তর্জাতিক শিক্ষা এক্সপো উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। জানান, বাজেটে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। যুব সমাজের জন্য দেশে বিদেশে কর্মসংস্থান তৈরিতেও কাজ করছে সরকার। প্রতিমন্ত্রী বলেন, এডুকেশন কনসালটেন্সির নামে অসাধু চক্র শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী উনি বদ্ধপরিকর। আমাদের একটা জনগোষ্ঠী আছে, ইয়াং পপুলেশন আছে, তাদের জন্য 1-1.5 বছরের মধ্যে যথেষ্ট পরিমাণে কর্মসংস্থান ব্যবস্থা করতে, এবং সেই কর্মসংস্থান দেশে এবং বিদেশে 2 জায়গাতেই। দুপুরের সময় আরও থাকছে, হরমুজ প্রণালী চালু করতে চুক্তি চূড়ান্তের পথে ইরান ওমান। 60 দিনের জন্য জলপথ খুলতে প্রাথমিক সমঝোতার 2 দেশ। ইরানের বিরুদ্ধে সমুদ্র অবরোধ জোরদার যুক্তরাষ্ট্রের। সাপ্তাহিক ছুটির দিনে সবজির বাজারে কিছুটা স্বস্তি মিলেছে, কমেছে বেশিরভাগ সবজির দাম, তবে বেড়েছে ডিম ও মুরগির দাম। বৈরী আবহাওয়ায় উৎপাদন ব্যাহত হওয়ায় ডিমের দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। এদিকে সরবরাহ বাড়ায় প্রায় 200 টাকা কমেছে কাঁচামরিচের দাম। বৈরী আবহাওয়ার অজুহাতে মাসখানেক অস্থিরতার পর স্বস্তি ফিরেছে সবজির বাজারে। সাপ্তাহিক ছুটির দিন কারওয়ান বাজারে দেখা যায় কমেছে সব সবজির দাম। প্রতি কেজি চিচিঙ্গা 40, শসা 50, পটল ও ঢ্যাঁড়স 60, করলা 70, গাজর এবং বরবটি 100, আর বেগুন ও টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। এদিকে গত সপ্তাহে খুচরা পর্যায়ে 400 টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচামরিচ এখন পাওয়া যাচ্ছে 180 থেকে 200 টাকায়। আমদানির কারণে দাম কমেছে বলে জানান বিক্রেতারা। ইন্ডিয়া মরিচ আসার কারণে দাম একটু নিয়ন্ত্রণে আসছে। সিজন মাঝে মাঝে সব মালে সব তরকারি আইতেছে, ওই জন্য একটু দাম একটু কম। বন্যা ছিল এই কারণে দাম বাড়তেছিল, বন্যা শেষ হয়েছে একটু দাম কমছে। তবে ডিমের বাজার এখনো চড়া। বাজারে খুচরা পর্যায়ে 10 টাকা বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন 150 টাকায়, আর সাদা ডিম 140 টাকা। বিক্রেতারা জানান, বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কমায় প্রভাব পড়েছে বাজারে। লাল ডিম আমরা গেছে সপ্তাহে আপনার বিক্রি করছিলাম 140 টাকা ডজন, এই সপ্তাহে আমরা লাল ডিম বিক্রি করতেছি আপনার 150 টাকা।
সাদাটা বেচছি আমরা গেছে সপ্তাহে 130 টাকা। বাজার মনিটরিং করতে হবে, নাহলে তো নিত্য প্রয়োজনের উপর দাম লাগামহীন বাড়তেছে, মানুষের আয় তুলনা আয় তো বাড়তেছে না। শুধু ডিম নয়, ঊর্ধ্বমুখী মুরগির বাজারও কেজিতে 20 টাকা বেড়ে পোলট্রি 190 থেকে 200 টাকা, সোনালী 350 এবং লেয়ার মুরগি 380 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গ্যাসের সংকট দেখা দিচ্ছে, এই কারণে মুরগির দাম বাড়ছে। গাড়িতে মালটা আসে, গাড়িতে গাড়ির রেট বেশি। সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ায় ইচ্ছাকৃতভাবে, বিশেষ করে মুরগির ডিমের দামও বেড়ে গেছে। বাজারে মুদি পণ্যের বেশিরভাগের দাম আগের মতো থাকলেও কিছুটা বাড়তি সুগন্ধি চাল ও সরিষার তেলের দাম। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। মন্দাভাব চলছে মার্কিন পোশাকের বাজারে। বাংলাদেশ ধাক্কা খেলেও শক্ত অবস্থান ধরে রেখেছে ভিয়েতনাম। পতনে চীনের হারানো বাজার দখলে এগিয়েছে ভারত ও কম্বোডিয়া। এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতর অটেক্সা। মন্দাভাব মার্কিন পোশাকের বাজারে। চলতি বছরের প্রথম 6 মাসে বিশ্ববাজার থেকে ৩,৫০৮ কোটি ৭২ লাখ ডলারের পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৮.০৪% কম। গেল জানুয়ারি থেকে জুন এই 6 মাসে ৫৫৭ কোটি ২ লাখ ডলারের চীনা পোশাক আমদানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এক বছর আগের তুলনায় যা ৩৭.৬৯% কম। ধাক্কা খেয়েছে বাংলাদেশও। গেল জুন পর্যন্ত 6 মাসে মার্কিন বাজারে বাংলাদেশি পোশাকের রপ্তানি কমেছে ৫.৬%। ৪২৫ কোটি ২৪ লাখ মার্কিন ডলার থেকে নেমেছে ৪০০ কোটি ৭৮ লাখ ডলারে। বৈশ্বিক বাজারেও কিন্তু অর্ডার কমে গেছে। ইউরোপীয় ইউনিয়নও প্রায় ১৯ থেকে ২০% অর্ডার কমেছে। এই মন্দার মধ্যেও নিজেদের শীর্ষ অবস্থান আরও মজবুত করেছে ভিয়েতনাম। গেল জানুয়ারি থেকে জুন এই 6 মাসে দেশটি ৭৭৬ কোটি ৯৫ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে মার্কিন বাজারে। বছর ব্যবধানে বেড়েছে ১.০৮%। গ্যাসের সংকট কিভাবে সহজ সমাধানে এনে এটাকে ত্বরান্বিত করা যায়, পোর্টের সমস্যার সমাধান কিভাবে করা যায়, ব্যাংকের ইন্টারেস্ট রেটটা যেখানে সারা পৃথিবীতে রেট কম, সেই জায়গায় আমরা 14 থেকে 15% দিয়ে ব্যবসা করা, ইট ইজ ভেরি টাফ। বড় পতনে বছর ব্যবধানে ২৫.২৭% কমে দেশটিতে ভারতের পোশাক রপ্তানি নেমেছে ২১২ কোটি ২০ লাখ ডলারে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। দেশের বাইরের খবর। থাইল্যান্ডের ব্যাংককে স্কুলে বন্দুক হামলায় প্রাণ গেল 6 শিক্ষক, শিক্ষার্থীরা আহত আরও 15 জন। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারী এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। স্কুলে হামলার আগে নিজের দাদা দাদিকেও হত্যা করে বন্দুকধারী। এই ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। শুক্রবার সকাল সকাল রক্তাক্ত হলো থাইল্যান্ডের একটি স্কুল। ব্যাংককের একটি মাধ্যমিক বিদ্যালয়ে এলোপাতাড়ি গুলিতে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর মৃত্যু হয়, যা সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। শ্রেণীকক্ষের ভেতর থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায় গুলির শব্দে আতঙ্কিত শিক্ষার্থীরা ডেস্কের নিচে আশ্রয় নিচ্ছে। ব্যাংকক পুলিশ জানায়, স্কুলের ভেতরে মেঝেতে একটি বন্দুক এবং একাধিক রাউন্ড গুলি ছড়িয়ে ছিটিয়ে ছিল। ভয়ঙ্কর সেই ঘটনার অভিজ্ঞতা তুলে ধরেন ছাত্ররা। আমরা 5 নম্বর বিল্ডিং এ কিছু শব্দ শুনলাম এবং এরপর কি হলো সে সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। প্রথমে আমি ভেবেছিলাম সেগুলো বাজি ফোটানোর শব্দ অথবা কেউ জোরে কিছুতে আঘাত করছে, কিন্তু তারপর আমরা বুঝতে পারলাম আসল ঘটনা। আমার মনে হয়নি ওটা বন্দুকের শব্দ। এরপর আমরা শৌচাগারে গেলাম, ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে। তখন একজন শিক্ষক চিৎকার করে বললেন, তাড়াতাড়ি দৌড়ে এদিকে আসো। ঘটনার পর স্কুল প্রাঙ্গণ থেকে কর্মী ও শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। এদিকে থাইল্যান্ডের জনস্বাস্থ্য মন্ত্রী জানিয়েছে, স্কুলে হামলার আগে নিজের দাদা দাদিকে হত্যা করে সন্দেহভাজন বন্দুকধারী। পুলিশ বলছে, হামলায় ব্যবহার করা বন্দুকটি তার দাদার। শাফিনা সুলতানা, সময় সংবাদ। হরমুজ প্রণালী পুনরায় চালু করতে চুক্তি চূড়ান্তের পথে ইরান ও ওমান 60 দিনের জন্য জলপথ খুলতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। প্রস্তাবিত চুক্তিতে শত্রু দেশগুলোর জাহাজ চলাচলে তেহরানের নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এদিকে ইরানের বিরুদ্ধে সমুদ্র অবরোধ জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবার চালুর উদ্যোগ নিয়েছে ইরান ও ওমান। 60 দিনের জন্য প্রণালীটি খুলতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল হাদাথ ও আল আরাবিয়া। এ বিষয়ে তেহরানের অনুমোদন মিললে কয়েকদিনের মধ্যে ঘোষণা আসতে পারে।
এদিকে ইরানের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানিয়েছে, অবরোধ কার্যকর রাখতে 49টি বাণিজ্যিক জাহাজকে ইরানি বন্দর এড়িয়ে অন্য পথে পাঠানো হয়েছে। এছাড়া 2টি জাহাজ অচল করে দেওয়ার পাশাপাশি আরও 2টি জাহাজে তল্লাশি চালানোর কথাও জানিয়েছে তারা। ইরান যুদ্ধের 6 মাসের মাথায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ট্রুথ সোশ্যালে যুদ্ধ খুব ভালোভাবে এগোচ্ছে দাবি করে গোলাবারুদের ঘাটতির খবরকে ভুয়া বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষের প্রক্রিয়া ধীরগতির জন্য ইরানের বিভক্ত রাজনৈতিক ব্যবস্থাকে দায়ী করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে তিনি বলেন, ইরানে এক পক্ষ যুদ্ধের অবসান চাইলেও আরেক পক্ষ সংঘাত চালিয়ে যেতে চায়। এদিকে ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় মোসাদের 2 শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। নাসরিন রুমি, সময় সংবাদ। বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের খবর। ডারউইনে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে 70 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 355 রানে অল আউট হয় স্বাগতিক ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। জবাবে ব্যাটিংয়ে নেমে 19 রান তুলতে 2 উইকেট হারিয়েছে শান্তর দল। দ্বিতীয় দিনের শুরুতেই জশ ফিলিপের উইকেট তুলে নেন হাসান মাহমুদ, অধিনায়ক কার্টিস প্যাটারসন ও জ্যাক ব্লেন্ট চতুর্থ উইকেটে 73 রান যোগ করেন। তবে 13 রানের ব্যবধানে 2 সেট ব্যাটসম্যানের উইকেট তুলে নিয়ে লিড নেওয়ার সম্ভাবনা জাগায় বাংলাদেশ। 139 রানে 5 উইকেট হারানো স্বাগতিকদের ম্যাচে ফেরান উইলি ও জ্যাক জোর্ডান। ষষ্ঠ উইকেটে এই জুটির ব্যাট থেকে আসে 167 রান। দিনের শেষ সেশনে এই দলকে ব্রেকথ্রু এনে দেন মেহেদি মিরাজ। 76 রান করেন ডোনার ও ওয়াদিয়াকে সাজ করে ফেরান এই অলরাউন্ডার। তবে সেঞ্চুরি তুলে নিয়ে দলের লিড বাড়িয়ে নিতে থাকেন তিগ উইলি। শেষ পর্যন্ত 355 রানে অল আউট হয় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে 4 উইকেট নেন হাসান মাহমুদ। জবাবে ব্যাটিংয়ে নেমে আউট হয়েছেন সাদমান ইসলাম ও মোমিনুল হক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ছুটির দিনে সড়কে মৃত্যুর মিছিল, বেপরোয়া ওভারটেকের সময় সিলেটে 2 বাসের সংঘর্ষে ঝরল 9 প্রাণ। বগুড়ায় বাসের নিচে পিষ্ট নিহত 7। ময়মনসিংহে ট্রেনের 4 বগি লাইনচ্যুত। 6 মাস না যেতেই ফ্যাসিস্টের ভাষায় কথা বলছে একটি পক্ষ, বললেন মির্জা ফখরুল। গণহত্যাকারীদের রাজনীতি করার সুযোগ দেবে না দেশের মানুষ, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে না জামায়াত, সরকারের বিরুদ্ধে কর্তৃত্ববাদী হয়ে ওঠার অভিযোগ। শান্তিরক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সাবরিনা মজুমদার। মনির, ধন্যবাদ আপনাকে। বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ে।